গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কি নিয়ে কথা বলতে এলাম? হাসি মুখে কথা মানেই তো জানোই আমি সোনামাকে নিয়ে কথা বলতে আসি, কিন্তু আজকে আমার হাসি মুখ বেরোচ্ছে না, বিশ্বাস করো, একদম বেরোচ্ছে না। লিসানের ভিডিও দেখে আজকে আমার হাসি মুখ একদম বেরোচ্ছে না। আমি কালকেই করতাম ভিডিওটা, কিন্তু কালকে আমার বলছি না আপনি শরীরটা খারাপ, মানে তোমাদের মিমি সোনার শরীর খারাপ। তো কালকে আমি বাড়ি ফিরেছি, আমি বাড়ি ছিলাম না, সেখান থেকে ফিরে টিরে আর ভিডিও করা হয়ে ওঠেনি আমার। তো চলো, যেটা দেখেছি সেটা নিয়ে তো অবশ্যই বলতে হবে, আর লিসানকেও কিছু কথা বলতে হবে। রোহনকে বলে তো লাভ নেই, কারণ রোহন শুনবেও না, দেখবেও না, বুঝবেও না, বলাই দরকার নেই। তো তার থেকে বরঞ্চ লিসানকে বলি, লিসান একটু হলেও শোনে, কমেন্ট বক্সে এসে কমেন্ট করে। তো যাই হোক, চলো কি দেখেছি, কি নিয়ে বলতে এসেছি, আমার মনে হয় তোমরাও আমার সাথে সাথে একমত হবে। তো প্রথম তো রূপাকে নিয়ে ভিডিও করলো, রূপা রিমিকে নিয়ে ভিডিও করলো, ঠিক আছে, ওটা একটা আলাদা সাবজেক্ট। তো এই ভিডিওর মধ্যেই দিয়েছে, ভালো আছে, সেটা ঠিক আছে, সমাজসেবামূলক কাজ, সেটা নিয়ে কিছু বলছি না। এইবার যেটা বলতে এলাম, পুকুর খোঁড়া হচ্ছে, ওদের পুকুর থেকে সব জল কাদা মাটি তুলে আরও ডিপ করা হচ্ছে মনে হয় পুকুরটা। যে ওই জেসিবি নাকি বললো গাড়িটার নাম, আমি তো অত জানি না। তো ওই গাড়িটা দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে সব তুলে 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 ফেলা হচ্ছে। পুকুরটায় একদম জল নেই, ভালো করে কাদা মাটি সব খুঁড়ে মনে হয় আরও ডিপ টিপ কিছু করা হচ্ছে। তো যাই হোক, সেটা দেখতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু তার সাথে সাথে যেটা দেখলাম সেটা হচ্ছে সোনামা, তারপর আমাদের মারিয়াম, আর তার সাথে হচ্ছে আরেকজন যে হচ্ছে বোনের মেয়ে, মানে 3 বান্ধবীকে নিয়ে লিসান ভিডিও করছিল। তো বেশ সুন্দর করেই ভিডিও করছিল, করতে করতে হঠাৎ একেবারে পুকুর পাড়েই চলে এলো, ওখান থেকেই শুরু ভিডিও। তো পুকুর পাড়ে এসে বাপরে বাপ, 3 জনে মিলে যা লাফালাফি করছিল না, আমার তো রীতিমতো ভয় লাগছিল। কারণ 3টে বাচ্চাই খুবই দুরন্ত, তার তবুও মারিয়াম সোনামার থেকে বোনের মেয়েটা অনেকটা শান্ত, অনেকটা অনেকটাই লাফালাফি কম করেছে। যেটা সোনামা করেছে সেটা মানে চোখে পড়ার মতন লাফালাফি করেছে। এমনি সোনামা প্রচণ্ড দুরন্ত, প্রচণ্ড, মানে এখানে তুমি দেখতে দেখতে ওখানে চলে যাবে, এই নিচে দেখতে দেখতে ওপরে চলে যাবে, এই রকম টাইপের একটা বাচ্চা। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে ওই যে সিঁড়ির একদম লাস্ট, মানে যেখান থেকে সিঁড়িটা শুরু হয়েছে সেইখানে তা লাফিয়ে লাফিয়ে নাচ করছিল। আমি শুধু ভাবছিলাম, ভগবান যদি পাটা একটু স্লিপ কাটে কী বিভৎস কাণ্ডটাই না হবে। আর আমি সব সময় ভয় পাই বাচ্চাদের যদি কিছু হয়, যদি পড়ে যায়, যদি পড়ে গিয়ে মাথা ফেটে যায়, ওই বিভৎস রক্ত, ওই চিৎকার, ওই মাথায় সেলাই পড়া, মাথায় ওষুধ দেওয়া, ডাক্তারখানায় দৌড়ানো, একটা মানে যে কী বিচ্ছিরিকর অবস্থা তৈরি হয় সেই সময়টা, সেটার জন্য আমি সবসময় সাবধান করি, সেটার জন্য। আর সিঁড়িটা বেশ অনেকটা সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি, পুকুরের ভেতরে অনেকটা নেমে যাওয়ার মতন সিঁড়ি হচ্ছে এই পুকুর পাড়ে, যেটা দেখলাম আমি লিসানদের বাড়িতে। যখন আমি গেছিলাম তখন জল ছিল, কতটা নিচ অব্দি আছে সেটা বোঝা যাচ্ছিল না। তো এখন যেটা মাটিটা খোঁড়ার পর যেটা দেখা যাচ্ছে, জল তুলে ফেলার পর বেশ অনেকটা সিঁড়ি, অনেকটা সিঁড়ি। তো সেই সিঁড়িতে যদি ও পিছলে পড়তো, শুকনো মাটিতেই তো আছাড় খায় মানুষ বেশি, ওই জুতোটা পরে লাফাচ্ছিল, আর সেই জুতো সমেত যদি পাটা একবার স্লিপ কাটতো তাহলে কি হতো? সোনামা কি পড়ে যায়নি? পড়ে কিন্তু সোনামা গেছে, সিঁড়িতেই পড়েছে সোনামা, একদম শেষ ধাপের 2-3টে ধাপ আগে কিন্তু সোনামা পড়ে গেছে। আর সেই জায়গাটা আবার স্লো মোশন করেই রোহন দেখিয়েছে। ভালো, খুব ভালো। পড়ে যদি যেত আর সেই সময় স্লো মোশন করে দেখানোর মতন অবস্থা কি থাকতো? ভাবো তো একবার, বাচ্চাটার কী পরিস্থিতি হতো। তোমার সামনেই পড়ে যেত, তুমি কিছু করতে পারতে না, কারণ তুমি তো তখন ক্যামেরাতে ওদেরকে ফোকাস করতে ব্যস্ত। তোমার চোখ, তোমার মন, তোমার হাত, তোমার সমস্ত কিছু কিন্তু ওই ক্যামেরাটার দিকে লক্ষ্য, তাই না? আমরা যখন কোনো ভিডিও করি বাইরে গিয়ে, তখন সেই জায়গাটাই আমরা ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে দেখতেই যাই কিন্তু বেশিরভাগ সময়, তাই না? যে কেমন লাগছে, ঠিক ঠিক ফোকাস হচ্ছে কিনা, ঠিক মতন সবটা দেখা যাচ্ছে কিনা, মানে আলো বাতাস হাওয়া সব কিছু ঠিকঠাক মতন আসছে কিনা, সব কিছু দেখতে দেখতেই তো আমরা ভিডিওটা করি না। বাইরের ভিডিও যখন করি তখন এই ক্যামেরার মধ্যে দিয়েই কিন্তু আমরা দেখতে দেখতে যাই, তখন দেখি না আশেপাশে কোনো মানুষের সাথে ধাক্কা লাগছে কিনা, সাইকেল এসে গায়ের ওপর উঠে পড়লো কিনা, কোনো কিছুই দেখি না। ওই জন্য রাস্তাঘাটের ভিডিও আমি খুব একটা করি না, রাস্তায় বেরিয়ে চলতে চলতে ভিডিও আমি একদমই করি না, একদমই করি না। তো যাই হোক, যারা পারে তারা করে, সেটা নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু ওই যে লাফালাফিটা করছিল না, খুব খুব ভয় লাগছিল আমার। তোমাদেরও লেগেছে নিঃসন্দেহে, তোমাদের প্রত্যেকের লেগেছে। তো সেই কমেন্ট বক্সে আমি কিন্তু একটাও সেরকম কমেন্ট দেখলাম না যে ভাই এরকমভাবে তুমি এদের লাফালাফি করতে দিও না। বাই চান্স স্লিপ কেটে পড়তো না, মাথা থেতলাতে থেতলাতে বা পা কোমর থেতলাতে থেতলাতে নামতো, ধাপে 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 ওর লাগতে লাগতে নামতো, কারণ ওটা তো খাঁড়া এরকম সিঁড়ি, একদম জল অব্দি এরকম, এরকম হলেও ভয় থাকতো না, সেখানে একদম এরকম টানা জলের মধ্যে নেমে গেছে সিঁড়িটা।
তো মানে আমি এত ভয় পেয়েছি আর এত খারাপ লাগছিল আমার দেখে, তোমাদেরকে কি বলবো। ঠিক একটা সময় সোনামা লাফালাফি দৌড়াদৌড়ি ওপর নিচ করতে করতে একটা সময় গিয়ে সোনামা কিন্তু পড়ে গেলই। দুবার পড়তে পড়তেও বেঁচে গেছে, দুবার পড়তে পড়তেও বেঁচে গেছে, একবার কিন্তু সে পড়েছে। তাহলে ভাবো, এইগুলো না করলেই কি নয়? আমি এরকমভাবে খেলাবো কেন? এই যেখানে কোনো বিপদ ঘটতে পারে, আমরা সেরকম জায়গায় বাচ্চাগুলোকে কেন নিয়ে যাব? বিপদ তো ঘরে বসেও ঘটতে পারে, খাটে বসেও ঘটতে পারে, কিন্তু হলে কষ্টদায়ক কিছু হবে সেরকম জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাব না। আর গেলেও সেখানে ক্যামেরা করবো না, আর ক্যামেরা করলেও এমনভাবে করবো যেখানে সে পড়ে ধরে গেলে আমি যেন তাকে সাথে সাথে ধরতে পারি। আজকে যদি ওইখান থেকে সোনামা ওপর থেকে নিচে পড়তো, বা মারিয়াম বা ওই বাচ্চাটা, তিনটেই দুরন্ত বাচ্চা যদি পড়তো, লিসানের একার পক্ষে কোনো মতেই সম্ভব হতো না ওকে ধরা, কারণ ও সরসর করে নিচে নেমে যেত, তাই না? সিঁড়িতে পড়লে তো আর এক জায়গায় বসতো না, ওই ধাপে 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 নিচে পড়ে যেত। ভাবো তো কি হতো। উফ, আমি না ভাবতেও পারছি না। তো যাই হোক, তারপর ওখান থেকে ওই সব করে টোরে তো গেল মাঠে। আর ওই মাঠ, প্রথম তো ফাটা মাঠ, ফেটে 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 গেছে। রোদ্দুরে তাপে ওই সময় খরা মরা হয়ে যায়, মানে তোমার ওই গাছপালা তুলে নেওয়ার পর মাটিগুলো ফেটে যায়। তো সেই ফাটা ফাটা মাটির মধ্যে দিয়ে জুতো পরে রোদ্দুরের মধ্যে ওই তিনটে বাচ্চার মধ্যে, ওর বোনের মেয়েটা অতটা দৌড়াদৌড়ি করেনি, আমি যেটা দেখেছি। মারিয়ামের থেকেও বেশি করেছে সোনামা। মানে কোথায় দূর অবধি দৌড়ে চলে যাচ্ছে, গিয়ে আবার ওখান থেকে দৌড়ে 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 আসছে। দেখো, মাঠে ঘাটে বাচ্চারা ঘুরবে সেটা বড় কথা নয়, আমাদের বাচ্চারা মাঠ পায় না, কিন্তু সেই যে মাঠে ঘাটে ঘুরছে সেটারও একটা নির্দিষ্ট টাইম থাকে। তো আমার তো মনে হচ্ছিল বেশ রোদ্দুর, যখন ওরা দৌড়াদৌড়ি করছিল তখন বেশ রোদ্দুর, ভালোই রোদ্দুর ছিল। আর ওই রোদ্দুরের মধ্যে কিভাবে দৌড়াচ্ছে, কোথায় চলে যাচ্ছে, আবার ওখান থেকে দৌড়ে দৌড়ে আসছে, আবার দৌড়ে চলে যাচ্ছে, আবার দৌড়ে দৌড়ে আসছে। তো যাই হোক, শরীর টরীর মজবুত মজবুত বাচ্চা তৈরি হবে। আর আমাদের এখানে তো এত দৌড়াদৌড়ি মাঠঘাট আমরা পাই না, সেই জন্য একটু ভয়ও পাই যে বাবা এতটা রোদ্দুরের মধ্যে এরকম দৌড়াদৌড়ি করছে। আর এখন যা জ্বর বাড়িতে বাড়িতে বাচ্চাদের হচ্ছে না, ভাইরাল একটা বেরিয়েছে, ফিভার, সেটা হলে পরে বাচ্চারা বিছানা থেকে উঠতে পারছে না। আমাদের মিমি সোনার হয়েছিল গত শুক্রবার ওরকম অসুস্থ হয়ে যায়, স্কুল থেকে আমাকে নিয়ে আসতে হয়, ফোন করে আমাকে, আমি আবার সেই দৌড়ে যাই, গিয়ে নিয়ে আসি। আজ অবধিও স্কুলে যেতে পারিনি, আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ অবধিও স্কুলে যেতে পারিনি। 2-3 করে জ্বর, কমছেই না। লাস্ট এখন অ্যান্টিবায়োটিক চলছে, আর অ্যান্টিবায়োটিক খেলে জানো এমনিই বাচ্চারা দুর্বল হয়ে যায়, খেতে ইচ্ছা করে না, পটি হয়, সব মিলিয়ে বাচ্চাটার খুব শরীরটা খারাপ, কিচ্ছু খেতে চাইছে না ভালো করে। তো সেই অবস্থায় আমি শুধু ভাবি এইরকম রোদ্দুরে এরা দৌড়াদৌড়ি করে, অবশ্য ওদের শরীরটা তৈরি হয় ওই রকম ওয়েদারের সাথে সাথে মিলিয়ে, আমাদের বাচ্চারা তৈরি হয় ওরকম মিলিয়ে মিশিয়ে। আবার যারা পাহাড়ে থাকে, পাহাড়ের বাচ্চারা একরকম হয়, ঠান্ডায় শীতে ওরা ঠিক সেভাবেই থাকে। যেখানকার যেরকম বাচ্চা তো মানে আবহাওয়াতে জন্মায় ঠিক সেরকমভাবেই তৈরি হয়। কিন্তু তবুও সাবধানের তো মান নেই, তাই না? আমরা কেন সাবধানে রাখবো না? তো সব মিলিয়ে ভিডিওটাও তো ভালো লাগেই, ওর ভিডিও দেখতে ভালোই লাগে, কিন্তু এইগুলো কালকে আমার ভীষণ ভীষণ খুব খারাপ লাগছিল, বিশ্বাস করো, ভীষণ খারাপ লাগছিল। সোনামার ওই দৌড়াদৌড়িটা খুব মানে বেড়ে উঠেছে, তার সাথে এত গরম, বাচ্চাটার চুলগুলো, সবাই বলে যে ওর চুলগুলোকে ফেলে দাও, চুলগুলো ন্যাড়া করে দাও, প্রচণ্ড পরিমাণে এইরকম ঝাঁকড়া চুল, তার মধ্যে তো ও কোনো আসতে পারে না, আছে কিনা আমি জানি না, কিন্তু তবু ওর মাঝে মধ্যে এরকম করে করে চুলকায়, গরমেও চুলকাতে পারে, গরমের চুলের মধ্যে র্যাশ বেরোয়, মাথার স্কিনের মধ্যে র্যাশ বেরোয়। আমি বলেছিলাম একবার, আবারও বলছি যে তুমি এই যে গরমটা পড়েছে এই সময় ওকে চুলগুলো ফেলে দাও। এমনিতেও বাচ্চারা ছোট অবস্থার পর একবার চুল ফেলে দিতে হয়। আমি জানি না তুমি সোনামাকে ন্যাড়া করেছিলে কিনা, মানে একদম চুল ফেলে দিয়েছিলে কিনা, তোমাদের নিয়ম আছে কিনা সেটাও আমি জানি না। তবে আমাদের মধ্যে নিয়ম আছে, জানো তো, 18 মাস হয়ে গেলে পরেই মেয়েই হোক ছেলেই হোক চুলগুলো ফেলে দিতে হয়। তো ওগুলো তো পেটের থেকেই তৈরি হওয়া চুল, ওই জন্য বলে যে পেটের চুল ফেলে দিতে হয়। তো তোমাদের নিয়ম আছে কিনা আমি জানি না ঠিক, কিন্তু আমাদের আছে। তবুও ওইসব তো পরের কথা, ওসব আমি ছেড়ে দিলাম, কিন্তু এই যে গরমটা না, এতে কিন্তু সোনামার গরমে কষ্ট হয়, যেটা ও বলে বোঝাতে পারে না। আমাদের সোনামার কত চুল ছিল, আমাদের মিমি সোনার পুরো ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, সেটা চুল কেটে আমরা অনেকটা ছোট করে দিয়েছি, তাও এই সামনের চুলগুলো কাটতে দেয়নি। ঘাড়ের টুলগুলো এই ওপরে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই সামনের চুল ও আর কাটতে দেয়নি, কান্নাকাটি করছিল, বাধ্য হয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু ওই চুলগুলোও আমি আবার এইখানে একটা দোকান আছে, আমাদের বাড়ির সামনেই একটা পার্লার আছে, ওইখানে নিয়ে গিয়ে আজকালের মধ্যেই কাটিয়ে নিয়ে আসবো, আনবো, একদম ছোট করে দেবো বয়েস কাট, কারণ ওর খুব কষ্ট হয়। এই চুলগুলো চোখের সামনে চলে আসে, যদি আমি বেঁধে না দিই তো চুলগুলো সবসময় চোখের সামনে চলে আসছে, এরম করে সরাচ্ছে, তাতে কি হচ্ছে, ওর কপালটাও ঘামছে, মাথার ভেতরেও ঘাম জমছে, তখন কিন্তু ওদের কষ্ট হয়।
তো সেগুলো ওরা পরিষ্কার করে বোঝাতে পারে না, তো আমাদেরকেই বুঝে নিতে হবে, তাই না? বাবা তো হয়েছে, পাপা কি পড়ি কি যদি না দেখে, পাপা কি পড়ি কষ্ট পাচ্ছে আর পাপা কিছুই বুঝতে পারছে না, তাহলে আর কি বলবো বলো? তো রোহন তো নিজেই মনে হয় এখন হায়দ্রাবাদে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো হায়দ্রাবাদটা আগে যাক, ঘুরে আসুক, ওখানে গিয়ে একবার চিকিৎসাটা করা দরকার, কি হলো না হলো সব টেস্টগুলোও করা দরকার। তো সেখান থেকে ঘুরে আসার পর আমি বলবো যে সোনামার চুলটা অবশ্যই ফেলে দাও। তবে সামনে অবশ্য সোনামার জন্মদিন আসছে, তো জন্মদিনের পরেই করো, কারণ জন্মদিনের সময় মাথায় চুল না থাকলে ভালো ভালো জামা কাপড় তো পরতে পারবে না, সাজগোজ করতে পারবে না, ভিডিও হবে। তো আমি বলবো যে যেই জন্মদিনটা হয়ে যাবে তারপর ওকে একদম চুলটা ফেলে দাও। ও খুব আরামে থাকবে, জানো তো, চান করবে যখন পুরো মাথাটায় সুন্দর করে জল পড়বে, খুব আরাম পাবে, খুব। তো সেই কারণে বলছি ওকে একটু করে দাও। মাঝে মধ্যে চুল ন্যাড়া করে দিলে বাচ্চাদেরকে কোনো ক্ষতি হয় না, কিচ্ছু হয় না। ওর মুখটা এমনিই সুন্দর, চুল থাকলেও সুন্দর, চুল না থাকলেও সুন্দর। আর ভালোবাসি তো আমরা, ও তো আমাদের বাড়ির বাচ্চা হয়ে গেছে এখন, তাই না? ওর চুল থাকলেও আমরা ওকে ভালোবাসবো, চুল না থাকলেও ভালোবাসবো। তো সেই জন্য বলছি ওকে একটু স্কুলে পাঠাও। সরি, ওর স্কুল যাওয়াটা একদম আমরা দেখতে পাই না, ওর পড়তে বসাটাও আমরা একদম দেখতে পাচ্ছি না। এবার কিন্তু ওকে আস্তে আস্তে এইসব দিকে মতিগতিটা করাও। অনেক বললাম, যাই হোক, অনেকবার স্কুলের কথা বলেছি, পড়াশোনার কথা বলেছি, হবে, নিশ্চয়ই হবে, কোনো না কোনো সময় হবে, এই আশা নিয়েই বসে থাকবো। তোমরাও আমার মতন চুপ করে বসে থাকো, কবে আমাদের সোনামা ভালো মতন স্কুলে যাবে। তো তার সাথে সাথে বলেছিলাম যে জিভের একটু টেস্ট করাতে, মানে ওর থেরাপিটার দরকার আছে। এখন জানি না রোহন বাবা জীবন কি করবে, পাপা তো পাপাই বুঝবে, পাপা তো এখান দিয়ে কাজ করে। তো সেই জন্য বলবো এখান থেকে একটু বাচ্চাটার প্রতি ধ্যান দাও, কারণ বাচ্চাটা কিন্তু বড় হচ্ছে, এটা মাথায় রেখো। যে শর্টসটা ছেড়েছো তুমি, সেখানে ছোটোর থেকে বড় হওয়াটা দেখেছো, শাড়ি পরে দেখেছো তো কত সুন্দর লাগছে। ভেবে দেখো একবার, তুমি এই শাড়ি পরানো থেকে কিন্তু শাড়ি ধরে পরিয়ে দিয়েছিলে, সেটাও আমাদের দেখিয়েছিলে। আর এখন নিজেই সাজিয়ে গুজিয়ে দেখে একদম হাঁ হয়ে যাচ্ছ। তাহলে বলো আরও কদিন বাদে, এখন তো 3 বছর বয়স, এরপর যখন 13 বছর বয়স হবে তখন তো ওর দিকে তাকানোই যাবে না, তখন সোনামার দিকে তাকানোই যাবে না। তাহলে বলো, তার সাথে সাথে ওকে পড়াশোনাটাও তো শেখাতে হবে, তাই না? দেখতে সুন্দর হলে বাবা মাদের অনেক চিন্তা থাকে, আর তার সাথে সাথে যদি একটু পড়াশোনা জানা হয় তাহলে তো আরোই কথাই নেই। তো সোনামাকে সেই দিকে একটু খেয়াল রাখো, একা একার বাইরে বেরোনোটা বন্ধ করো, যেখানে সেখানে চলে যাওয়াটা বন্ধ করো, কারণ সমাজ এখন খুব খারাপ, মানুষের মন অনেক নিচে নেমে গেছে, মানুষের মন মানসিকতা মান আর হুঁশ নিয়ে থাকে না, নোংরা নোংরা মানসিকতা নিয়ে মানুষ বাস করে। একটা সুন্দর বাচ্চা ফুটফুটে মেয়েকে ওরা মানুষ বলেই মনে করে না, ভাবে যেটা ওদের খেলার সামগ্রী, নোংরা খেলার সামগ্রী। সবটাই খুলে বুঝিয়ে তোমাদেরকে বলে দিয়েছি, তারপরেও যেন বাচ্চাটা একা একা কোথাও না বেরোয়। ওই লিসানদের বাড়ির থেকে রোহনের বাড়ি একা একা চলে এলো, সেটা অবধি ঠিক আছে, কারণ তোমরা এই বাড়ির থেকে দাঁড়িয়ে ওর বাড়ি অবধি দেখতে পাও যে বাচ্চাটা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওখান থেকে যেন একা একা না চলে যায়। আর যখনই যাবে এই বাড়ি থেকে ওই বাড়ি, তখন অন্তত দুদিকেই তোমরা দাঁড়িয়ে থাকবে। লিসানের বাড়ি থেকে যখন রোহনের বাড়িতে ও একা একা যাবে, অন্তত লিসানের ছেলেরা হলেও যেন একটু ওর সাথে থাকে। লিসান যদি নাও থাকে, লিসানের ছেলেরাও যেন একটু ওর সাথে সাথে গিয়ে ওকে বাড়ি অবধি পৌঁছে দেয়। আবার যখন রোহনের বাড়ি থেকে লিসানের বাড়িতে আসে, রোহন যেন সাথে করে একটু ওর বাড়ি অবধি এসে পৌঁছে দেয়, না হলে যেন ওই গেটে অবধি দাঁড়িয়ে থাকে, মাঠের ওই জায়গাটা দাঁড়িয়ে থাকবে যেখান থেকে ও লিসানের বাড়ি অবধি ঢোকা অবধি দেখা যায়, সেই অবধি দাঁড়িয়ে থাকবে। কোনো সময় বাচ্চাটাকে একা ছেড়ে দেবে না, যাও বাড়ি চলে যাও, এই তো মাঠ দিয়ে বাড়ি চলে যাও, এটা কিন্তু খবরদার করবে না তোমরা। কারণ সোনামা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, একটা 2 মাসের বাচ্চা, একটা সদ্য হওয়া বাচ্চাকেই ছাড়ছে না, তাদেরকে নিয়েই মানুষের নোংরা মনোবৃত্তিটাকে পূরণ করে নিচ্ছে। তাহলে ভাবো তো, সোনামা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখতে কত সুন্দর, মানুষের মনের কখন কি পরিবর্তন হয় কিচ্ছু বলা যায় না। এই দৌড়ে দৌড়ে মাঠ পুকুরের পাড়ে চলে যাবে, এই দৌড়ে দৌড়ে ওদিকে চলে যাবে, সেদিকে চলে যাবে, এগুলো যেন একদম না হয়, একদম না হয়। আর লিসানকে বলবো, এমন কোনো জায়গায় বাবা তুমি ওকে নিয়ে গিয়ে ক্যামেরা করো না যেটাতে দেখলে পরে আমাদের ভয় লাগে, ঠিক আছে? চলো, তোমরা যথেষ্ট মানে সব কিছু দিক মেনটেন করেই ভিডিও করো, তো তবুও বলবো সাবধানের মান নেই, তাই না? তো চলো, এটুকুনি বলার ছিল। সোনামা, মারিয়াম, তার সাথে বোনের মেয়েকেও অনেক ভালোবাসা, 3টে বান্ধবীকেই অনেক অনেক ভালোবাসা জানালাম। আর লিসান, রোহন, এরা তো আমার ভালোবাসার পাত্রই, এদেরকে আর আলাদা করে কি বলবো। অনেক আশীর্বাদ করি, ভালো হও, সুস্থ থাকো, সুন্দর সংসার করো, ছেলে মেয়েকে মানুষ করো, আর নিজেরা সুখী থাকো, আর অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়িও। চলো, টাটা।